বাংলা ভাষার প্রথম মহিলা কবি চন্দ্রাবতী। বিংশ শতাব্দীর একেবারে গোড়ার দিকে রামায়ণের প্রথম মহিলা কবি চন্দ্রাবতীর নাম জানা যায়। চন্দ্রকুমার দে ময়মনসিংহর স্ত্রীলোকদের মুখ থেকে চন্দ্রাবতীর রামায়ণ কাহিনী সংগ্রহ করেন এবং সৌরভ পত্রিকার দ্বিতীয় বর্ষে মহিলা কবি চন্দ্রাবতী শীর্ষক প্রবন্ধে এ বিষয়ে আলোচনা করেন। আর এরপর থেকেই এই মহিলা কবি চন্দ্রাবতীর নাম রামায়ণের অনুবাদক হিসাবে উঠে আসে। আজকের ক্লাসে মূলত আমরা রামায়ণের অনুবাদক মহিলা কবি চন্দ্রাবতী সম্পর্কেই আলোচনা করব। দেখো, এই চন্দ্রাবতী সম্পর্কিত আলোচনাটিকে আমরা দুটো ভাগে ভাগ করে আলোচনা করব। প্রথমে ব্যক্তি পরিচয় এবং পরে রচনা পরিচয়। এই চ্যানেলের প্রতিটা ক্লাস অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা ও অর্থের অভাবে ভালো কোচিং নিতে না পারা ছাত্রছাত্রী ও সতীর্থদের জন্য, যা কোনো রকম অর্থনৈতিক লেনদেন ছাড়াই তুলে ধরা হয়। চ্যানেল কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত এই ক্লাসগুলির তথ্য ব্যবসায়িক ক্ষেত্রে ব্যবহৃত হলে চ্যানেল কর্তৃপক্ষ যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। আমরা প্রথমে ব্যক্তি পরিচয় সম্পর্কে কথাগুলো দেখি। দেখো, আত্মপরিচয়। দীনেশচন্দ্র সেন সম্পাদিত চন্দ্রাবতী পালাগান থেকে চন্দ্রাবতীর প্রথম আত্মপরিচয় সম্পর্কে বিস্তারিত জানা যায়। তাহলে চন্দ্রাবতীর পিতা কে ছিলেন? পিতা ছিলেন মনসামঙ্গলের বিখ্যাত কবি দ্বিজবংশী দাস, আর মাতা ছিলেন সুলোচনা। আর বাসস্থান ময়মনসিংহ জেলার কিশোরগঞ্জ অঞ্চলের ফুলেশ্বরী নদীর ধারে পাতুয়ারি বা পাটুয়ারি গ্রামের বাসিন্দা। তার জন্ম, দেখো, জন্ম সবটাই আনুমানিক, যদিও দীনেশচন্দ্র সেন চন্দ্রাবতী সম্পর্কে বিস্তারিতভাবে গবেষণা করেছেন, আলোচনা করেছেন। এই দীনেশচন্দ্র সেনের মতানুযায়ী আনুমানিক 1550 শতাব্দে চন্দ্রাবতীর জন্ম। এরপর আমরা দেখব কি তার ব্যক্তি জীবন সম্পর্কে কিছু কথা। দেখো, চন্দ্রাবতীর ব্যক্তি জীবন অনেকটা রহস্যে পরিপূর্ণ, অনেকটা আত্মকথন ধর্মী। কেমন? চন্দ্রাবতী পাটোয়ারি গ্রামের যে পাঠশালায় পড়তেন, সেখানে জয়চন্দ্র নামের এক ব্রাহ্মণ যুবক তিনিও পড়তেন। পরস্পরের প্রতি অনুরক্ত হলে এদের মধ্যে বিবাহ স্থির হয়। কিন্তু ইতিমধ্যেই এই জয়চন্দ্র হঠাৎ এক মুসলমান যুবতীর প্রণয়ে তিনি পড়ে গেলেন এবং এই প্রণয়ে পড়ার ফলে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। এ সংবাদটা যথারীতি চন্দ্রাবতীর কাছে পৌঁছালো। শেষ পর্যন্ত চন্দ্রাবতী স্থির করলেন তিনি আর বিবাহ করবেন না এবং পিতার যে প্রতিষ্ঠিত শিব মন্দির, সেখানেই পূজা অর্চনার মধ্য দিয়ে তার বাকি জীবনটা অতিবাহিত করবেন, এটা মনস্থ করে নেন। ইতিমধ্যে জয়চন্দ্র তার ভুল বুঝতে পেরেছেন, চন্দ্রাবতীর কাছে ক্ষমা প্রার্থী হন, কিন্তু চন্দ্রাবতী তাকে ক্ষমা না করে মন্দিরে ঢুকতে দেন না। এই মন্দিরে ঢুকতে না দিলে শেষ পর্যন্ত এই জয়চন্দ্র একটা লেখা লিখে, মানে চন্দ্রাবতীর উদ্দেশ্যে কিছু কথা লিখে ফুলেশ্বরীর জলে নিজেকে আত্মবিসর্জন দেন বা নিজেকে বিসর্জন দেন। এবার যখন বুঝতে পারেন চন্দ্রাবতী যে সেখানে জয়চন্দ্রের আবির্ভাব হয়েছিল এবং মন্দিরটাকে কলুষিত করেছে, পাপ করেছে, তাই তিনি ফুলেশ্বরী নদী থেকে জল এনে সেটাকে ধোয়ার জন্য যখন এগিয়ে যান, তখন সেই নদীবক্ষে বা নদী তীরে জয়চন্দ্রের মৃতদেহ দেখতে পান। এই অভিমানে চন্দ্রাবতী শিব আরাধনায় বসে হঠাৎ চৈতন্য হারান এবং মৃত্যুবরণ করেন। যদিও মৃত্যুবরণের এই কাহিনীটা বিতর্কিত, অনেকে বলেন ফুলেশ্বরী নদীতে তিনি নিজেকে আত্মবিসর্জন দেন। যাই হোক, দীনেশচন্দ্র সেনের কাহিনীতে কিন্তু শিব আরাধনায় বসে হঠাৎ চৈতন্য হারান এবং মৃত্যুবরণ করেন, এই কাহিনীটাই পাওয়া যায়। তাহলে দেখো, এই যে ব্যক্তি পরিচয় সম্পর্কে তথ্য জেনে নিলে, এবার আমরা আরেকটু সাহিত্যকর্ম সম্পর্কে দেখব। চন্দ্রাবতী নামে 3টে রচনার পরিচয় পাওয়া যায়, যদিও মতান্তরে 4টে রচনা। 3টে রচনা কি কি? মলুয়া হচ্ছে একটা কাব্য বলতে পারি, আর দস্যু কেনারামের পালা, আর রামায়ণটা অবশ্যই অসমাপ্ত, তিনি সমাপ্ত করতে পারেননি, তার আগেই মারা যান। আর এছাড়াও মনসার ভাসান, যেটা আনুমানিক 1575 শতাব্দে রচিত হয়েছিল, এটারও রচনাকার নাকি তিনি ছিলেন, যদিও তার পিতা দ্বিজবংশী দাস ছিলেন এর প্রধান লেখক। এবার দেখব তার মৃত্যু। দীনেশচন্দ্র সেনের মতে এই চন্দ্রাবতীর মৃত্যু হচ্ছে আনুমানিক 1600 শতাব্দে। দেখো, সবটাই
অনুমান ভিত্তিক। এই চন্দ্রাবতী রামায়ণও কিন্তু কাব্য আকারে বা কোনো পুঁথি আকারে পাওয়া যায়নি, সবটাই মুখে মুখে সংগৃহীত হয়েছে। তাহলে দেখো, ব্যক্তি পরিচয় সম্পর্কে আমরা বিস্তারিত তথ্য পেলাম। এবার আমাদের দেখা প্রয়োজন এই চন্দ্রাবতীর কাব্য রচনা সম্পর্কে। দেখো, কাব্য রচনা তো অবশ্যই আমরা এখানে পেলাম কি, মলুয়া, দস্যু কেনারামের পালা আর রামায়ণ। যদি চন্দ্রাবতী আমাদের পড়তেই হয়, তাহলে যে কারণে পড়তে হয় সেটা হলো চন্দ্রাবতীর রামায়ণ নিয়ে। কারণ তোমরা জানো রামায়ণের একমাত্র মহিলা অনুবাদক চন্দ্রাবতী। তাহলে চলো এবার তার কাব্য পরিচয় সম্পর্কে একটু তথ্য দেখে নিই। দেখো, রচনা পরিচয় বা কাব্য পরিচয় যাই বলি না কেন, তার কাব্যের নাম বা রচনার নাম হচ্ছে রামায়ণ কথা। এটা নিয়েও মতান্তর রয়েছে, তবে মনে করা হয় অনেকেই বলেন চন্দ্রাবতী রামায়ণ, কিন্তু তার পুরো নাম বা ভালো নাম বা আসল নাম যাই বলি না কেন আমরা বলবো রামায়ণ কথা। এর খণ্ড বিভাগ চন্দ্রাবতী রামায়ণ 3টে খণ্ডে 19টি অধ্যায় রচিত হয়েছে নাকি। এবার 3টে খণ্ড, তাহলে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড, এর নামকরণ রয়েছে। শুধুমাত্র প্রথম খণ্ডের নামকরণটা পাওয়া যায়, কি জানো তো, সেটা হচ্ছে জন্মলীলা। আর বাকি দুটো খণ্ডের নামকরণ তেমনভাবে পাওয়া যায়নি। আর অধ্যায়গুলোর পরিচয় পাওয়া গেছে, প্রত্যেকটা খণ্ডে কটি করে অধ্যায় রয়েছে তার পরিচয় কিন্তু পাওয়া গেছে। কেমন, প্রথম খণ্ডে রয়েছে 8টি অধ্যায়, দ্বিতীয় খণ্ডে রয়েছে 2টি অধ্যায় এবং তৃতীয় খণ্ডে রয়েছে 9টি অধ্যায়। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা খণ্ডের তাহলে বিষয়বস্তু কি। দেখো, একটু একটু বিষয়বস্তু জানা থাকলেই হবে, যেহেতু আমাদের এমসিকিউ আকারে প্রশ্নপত্র পড়তে হয়, তাই বেশি বিস্তারিত জানার প্রয়োজন নেই। মনে রাখবে, রাম সীতার জন্ম কাহিনী হচ্ছে প্রথম খণ্ডের বিষয়বস্তু, আর দ্বিতীয় খণ্ডে হচ্ছে সীতার যে 12 মাসের কাহিনী এবং বনবাস যাত্রার যে বিবরণ সেটা কিন্তু রয়েছে। আর তৃতীয় খণ্ডে রয়েছে সীতার বনবাসের মূল কাহিনীটা এখানে বর্ণিত হয়েছে। তাহলে মোটামুটি এই যে চন্দ্রাবতীর রামায়ণ বা রামায়ণ কথার যে খণ্ড বিভাগটা তোমরা দেখে নিলে। আচ্ছা, এরপরে আমরা দেখব কি এই কাব্যের বিশেষত্ব কি বা তার রচনার বিশেষত্ব কি ছিল। দেখো, চন্দ্রাবতী প্রচলিত গণ্ডির বাইরে গিয়ে নিজের মতো করে রামায়ণ রচনা করেছিলেন, যেখানে কৃত্তিবাস ওঝা বা অন্যান্যরা কি করেছিলেন, মূল রামায়ণটাকে অনুবাদ করেছিলেন এবং কিছু কিছু জায়গায় নিজস্ব আঙ্গিক বা নিজস্ব কলা কৌশল্য বা নিজস্ব কিছু কথা সেখানে যুক্ত করেছিলেন। কিন্তু তিনি এখানে সম্পূর্ণভাবেই নিজের মতো করে রামায়ণ রচনা করলেন। আর কি, চন্দ্রাবতী প্রথম বাঙালি কবি যিনি রাবণকে গুরুত্ব দিয়েছেন, রামচন্দ্রকে নয়, রাবণকে গুরুত্ব দিয়েছেন। চন্দ্রাবতী মোট 684টি লাইনে রামায়ণ রচনা করেছিলেন। দেখো, এই লাইন শব্দটা মনে রাখবে, 684টি লাইনে রামায়ণ রচনা করেছিলেন। লোককথা অবলম্বনে ছড়া এবং পাঁচালীর ঢঙে সংক্ষেপে রাম কাহিনী রচনা করেছিলেন চন্দ্রাবতী। আর তোমরা মনে রাখবে, চন্দ্রকুমার দে এই রামায়ণ কাহিনী সংগ্রহ করেছিলেন। চন্দ্রকুমার দে রামায়ণের মূল কাহিনীটাকে তিনি সংগ্রহ করলেন। চন্দ্রাবতী রামায়ণের কোনো মূল পুঁথি বা লিখিত পুঁথি বা পাণ্ডুলিপি কিন্তু পাওয়া যায়নি। এই পুঁথিটা বা এই কথাগুলো, চন্দ্রাবতী রামায়ণের অংশগুলো, এগুলো গায়েনের মুখ থেকে সংকলন করা হয়েছে। এই গায়েনটা অবশ্যই সেখানকার স্ত্রীলোক, মেয়ে লোক, এক কথায় মেয়েরাই হচ্ছে এই রামায়ণের গায়ক বা গায়েন। বিষয়টা ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই যে চন্দ্রাবতী রামায়ণ, এটাকে প্রথম কে প্রকাশ করেন? তোমরা মনে রাখবে, ডক্টর দীনেশ চন্দ্র সেন 1932 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে চন্দ্রাবতী রামায়ণ প্রকাশ করেন। পূর্ববঙ্গ গীতিকার 4র্থ খণ্ডে 2য় ভাগে এই রামায়ণ কথা স্থান পেয়েছে। এরপরে দেখব ইংরাজি অনুবাদ। এই যে চন্দ্রাবতী রামায়ণের ইংরাজি অনুবাদ করেছিলেন শ্রীমতী সেন। আর যদি দেখি গবেষণা বা তার সম্পর্কে বিস্তারিত আলোচনা বা অনুসন্ধান, তাহলে বলবে নবনীতা দেবসেন চন্দ্রাবতী রামায়ণের ওপর গবেষণামূলক অনুসন্ধান করেন। তাহলে দেখো, এই যে রামায়ণের মহিলা অনুবাদক, এটা একটা ছোট্ট পরিসর, ছোট্ট আলোচনা, তবু অনেকটা বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম। এর বাইরে এখান থেকে কোনো তথ্য দরকার আছে বলে আমার মনে হয় না, কারণ তোমরা কোনো বইতেই এইভাবে এক জায়গায় এত তথ্য পাবে না। আর যেহেতু তোমরা এমসিকিউ প্রশ্নে উত্তর দেবে, তাই খুব বেশি পড়ার প্রয়োজন নেই। মনে রাখবে, চন্দ্রাবতী রামায়ণ প্রসঙ্গে তিনি রামায়ণের প্রথম মহিলা কবি, কোন সময় আবির্ভূত হন, কোন সময় মৃত্যুবরণ করেন, তার কাব্যের নাম কি, কাব্যের কটা খণ্ড, কটা পরিচ্ছেদ রয়েছে, একটু জাস্ট এক নজরে দেখে রাখবে। এইগুলো অনেক সময় শুধুমাত্র যে পরীক্ষাতেই কাজে লাগবে তা তো নয়, পরীক্ষার পাশাপাশি যদি ইন্টারভিউ দিতে যাবে যখন, তখন কিন্তু কাজে লাগবেই। অনেক সময় এই মহিলা রামায়ণের অনুবাদক সম্পর্কে জানতে চাওয়া হয়, সেটাও কাজে লাগে। যেমন মহারাষ্ট্র পুরাণ কার রচনা, এ সম্পর্কেও কিন্তু জানতে চাওয়া হয়। এইগুলো আমরা একটু একটু করে আলোচনা করে দেব। যাই হোক, আজকের আলোচনা আর দীর্ঘায়িত করছি না, আজকের আলোচনা এখানে শেষ করলাম।
আজকের ক্লাসটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর যে সমস্ত নতুন বন্ধুরা আজকের ক্লাসটিকে প্রথমবারের জন্য দেখছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। দেখা হচ্ছে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের এই চ্যানেলকে ভালোবেসে চ্যানেলের সাথে জুড়ে থাকো।